এন্ডোস্কোপির পর পর্যবেক্ষণে বেগম জিয়া আবারও পেছালো লন্ডন যাত্রা, মেডিকেল বোর্ডের সবুজ সংকেতের অপেক্ষা। বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ, আগারগাঁওয়ে অন্তঃসত্ত্বা নারী সহ একই পরিবারের ৮ জন দগ্ধ। নারায়ণগঞ্জেও চুলার আগুনে পুড়ল ৪ জন, ডিএমসির বার্ন ইউনিটে ভর্তি। দানার জমি আছে যে বালু দিয়ে সব বইজারে দো এই বালু ফলাই দেয় না 10 টাকা 8 টাকা আছে। খাল বিল দখল ভরাটে বিপদ বাড়ছে রাজধানীর, আইনের তোয়াক্কা করছে না কেউ। রাজুকের পরও নতুন কর্তৃপক্ষ গঠনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, জবাবদিহি নিশ্চিতের তাগিদ। বন্ধের পথে নয় আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা সরকারের। নীতি বহির্ভূত সিদ্ধান্তে বাড়বে করের বোঝা, দায় মুক্তি না দেওয়ার তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে, এতে বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ। শুক্রবার বিকেলে ডক্টর AQM মহসিনের তত্ত্বাবধানে বেগম জিয়ার এন্ডোস্কোপি হয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন। তিনি আরও জানান, পর্যাপ্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন হয়েছে এন্ডোস্কোপির পুরো প্রক্রিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় লন্ডনে নেয়ার বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। গত 23 নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন রিপোর্টার সানবীর রূপল, সরাসরি যাচ্ছি তার কাছে। জানানো হয়নি, তবে তারা একটি বৈঠক করার কথা রয়েছে এবং সেই বৈঠকের মধ্য দিয়ে তাকে বিদেশে নেওয়া হবে কিনা এবং তার শারীরিক অবস্থা আসলে কেমন, সেটি কোন অবস্থায় আছে সেই অবস্থাটি সম্পর্কে তারা একটি বৈঠক করে তারপরে সেই সিদ্ধান্ত জানাবে। তবে এখনো পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেটি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত এবং গতকালকে যে অবস্থা ছিল সেই অবস্থায় আছে এবং তিনি নিবিড় পর্যবেক্ষণেই আছেন এবং ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন এবং তার যে নানান জটিলতা নিয়ে তিনি ভুগছিলেন দীর্ঘদিন থেকে এবং দীর্ঘদিন থেকে সেই জটিলতা নিয়ে তিনি এখনো আছেন এবং তার শারীরিক অবস্থা যাই হোক তিনি চিকিৎসা নিতে পারছেন সেটি জানতে পেরেছি। এখন আরেকটি বিষয় সেটি হচ্ছে তার বিদেশ নেওয়ার বিষয়ে উদ্বেগ উৎকণ্ঠা, নানান রকমের জটিলতা বা নানা সময়ের পরিবর্তন সেগুলো হচ্ছে শুধুমাত্র তার শারীরিক স্থিতিশীলতার উপরে নির্ভর করে। এবং কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসেনি এবং জার্মান থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে সেটি আজ বিকাল নাগাদ আসবে না, সেটি আরো সময় লাগবে, হয়তো 9 বা 10 তারিখে হতে পারে। তবে সেটিও নির্ভর করছে তার শারীরিক অবস্থা তখন কেমন থাকে সেরকম পরিস্থিতি। ডক্টর জোবায়দুর রহমান তিনি লন্ডন থেকে এবং আজকে এখনো পর্যন্ত তিনি আসেনি, তবে তারও আসার কথা আমরা শুনতে পেয়েছি যে তিনি হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে আসবেন। তো এই ছিল এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সব। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সানবীর রূপল। সংসদ নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে জামায়াত সহ 8 দলের বিভাগীয় সমাবেশের শেষ দিনে আজ সিলেটে সমাবেশ করছে দলগুলো। সকাল থেকেই জড়ো হচ্ছে নেতাকর্মীরা। এই মুহূর্তে সমাবেশস্থলে আছেন সহকর্মী শফিক মুন্সি, সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, মাত্র কিছুক্ষণ পূর্বেই কিন্তু সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জাকপা সহ 8 দলের যে বিভাগীয় সমাবেশ সেটির আনুষ্ঠানিক সূচনা হয়েছে এবং এখন পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে কিন্তু এই আনুষ্ঠানিক যে সমাবেশ সেটি শুরু হতে চললো। আমরা দেখেছি যে বেলা 12টা থেকে এই আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হওয়ার অনেক আগেই সকাল 10টা থেকেই কিন্তু এই সিলেটের আশেপাশের বিভিন্ন এলাকার নেতাকর্মী যারা আছেন
তারা এই সমাবেশ স্থলে এসেছেন এবং তারা এই সমাবেশ স্থলে কিন্তু তারা অবস্থান করছেন। আমরা যে বিষয়টি জেনেছি যে কিছুক্ষণ পরেই কিন্তু আঞ্চলিক পর্যায়ের যে শীর্ষ নেতা আছে, বিশেষ করে জেলা এবং মহানগর পর্যায়ে 8 দলের যে শীর্ষ নেতা আছে তারা কথা বলবেন। তারা বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনের আগেই রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে গণভোটের দাবি জানাবেন। তারা দাবি জানাবেন নির্বাচনের পূর্বেই যেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়, আগামী জাতীয় নির্বাচনে যেন সকল দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করে দেয় ইসি এবং সরকার, সে দাবিটা তারা তুলবেন। তারা দাবি তুলবেন যে বিগত দিনে যারা বিভিন্ন গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিচারের, যারা ফ্যাসিবাদের সহযোগী ছিল তাদের বিচার এবং রাজনৈতিক নিষেধাজ্ঞারও কিন্তু তারা দাবি তুলবেন। আমরা যে বিষয়টি জেনেছি যে বেলা 2টার পর কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সহ অন্যান্য যে দলগুলো এই তাদের কর্মসূচি পালন করছে সেই দলগুলোর শীর্ষ নেতারা মঞ্চে উপবিষ্ট হবেন এবং তারা কিন্তু তাদের পরবর্তী যে কর্মসূচি সেটি কিন্তু আজ এই বিভাগীয় পর্যায়ের যে তাদের কর্মসূচি তার শেষ দিনে সেটি গ্রহণ করবেন। এবং আমরা যে বিষয়টি জেনেছি যে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত কিন্তু তারা এভাবে তাদের দাবি দাওয়া নিয়ে মাঠে থাকবে এবং জনগণের কাছে পৌঁছাবার চেষ্টা করবে। তো এই ছিল আমার কাছে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে 8 দলের যে সমাবেশ সে ব্যাপারে সর্বশেষ খবর। অন্য প্রসঙ্গ, রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশু, অন্তঃসত্ত্বা নারী সহ একই পরিবারের 8 জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান প্রত্যেকেই 5 থেকে 10% দগ্ধ হয়েছেন। শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়, সবার অবস্থায় গুরুতর। স্বজনরা জানান ভোর 4:30টার দিকে ঘটনাস্থলে আকস্মিক গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এ সময় বাসায় ঘুমিয়ে থাকায় 8 জনই দগ্ধ হন। পরে স্থানীয়রা উদ্ধার করে সকাল 7:40 ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসে। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি বাসায় গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। পাশের মধ্যে চিকটা শুরু হয়, ওই সময় দেখি যে আগুন দাও দাও করে জ্বলতেছে। পরে আমরা আয়সা দেখি উদ্ধার করা গেলে দেখি গ্যাস পাইপ ফাইটটা গ্যাস বাড়িতেছে। এই গ্যাসের থেকে আপনার এই আগুনটা শুধু তৈরি হয়েছে। কিছু লোকের গায়ে আগুন লাগানো, পুরা তারা বাইরে যাইতেছে দৌড়ে। এই জায়গাতে সবাইকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। পাইপগুলো সব পুরন, যে কোনো সময় এক জায়গায় লিক হয়। লিক হলে আমরা বারবার বলি, তারা এইগুলো কোনো কাজ করে না। লাইনের ওখানে ওরা দেখবে, আর এরা তো আপনার বিস্ফোরণ হয়ে গেছে, ওরা চিকিৎসা হয়ে আসুক, আর আমাদের তারপরে যদি কোনো কমপ্লেন থাকে আমরা তদন্ত করবো ইনশাল্লাহ। এই মুহূর্তে আগারগাঁওয়ে ঘটনাস্থলে আছেন আবু সাইদ নিশান, সরাসরি যাচ্ছি তার কাছে। নগর এলাকার যে বাসাটিতে গ্যাস লিকেজের বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই বাসার সামনে এখন আমরা আছি এবং আমরা যেটা জানতে পেরেছিলাম যে এখানে যে গ্যাস লিকেজের ঘটনায় 6 জন দগ্ধের ঘটনা আমরা জানতে পেরেছি, যেখানে নারী, শিশু এবং গর্ভবতী নারীও রয়েছেন। এবং এই 6 জনের দগ্ধের ঘটনায় আমরা স্থানীয়ভাবে যেটা জানতে পেরেছি এবং শেরেবাংলানগর থানা পুলিশ আমাদেরকে যেটা জানিয়েছেন, আসলে এই ঘটনায় 8 জন দগ্ধ হয়েছেন এবং 8 জন দগ্ধের 6 জন আসলে চিকিৎসাধীন অবস্থায় আছেন বার্ন ইনস্টিটিউটে। তবে এখানে আমরা সরজমিনে যেটা দেখতে পাচ্ছি যে বাসার যে টিন শেড, এই টিন শেডটি কিন্তু বিস্ফোরণের ফলে অনেক উপরে উঠে গিয়েছে এবং বেশ কিছু স্থাপনা কিন্তু ভেঙে গিয়েছে বলে আমরা দেখতে পেরেছিলাম। এবং আমরা এখানে যে স্থানীয় মানুষের সাথে যে কথা বলে যেটা জানতে পেরেছি যে এই গ্যাস লিকেজের ঘটনায় কিন্তু বেশ কয়েকবার যে মালিক আছে তাকে কিন্তু অভিযোগ করা হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তারা এখন পর্যন্ত কোনো সমাধান করেনি। এবং আমরা এখানকার স্থানীয় মানুষের সাথে কথা বলে আরও যেটা জানতে পেরেছি যে এই বাসাগুলো আসলে বাসা এবং লাইন দুটোই কিন্তু অবৈধভাবে সংযোগ দেওয়া হয়েছে এই গ্যাস লাইনটি, এবং যে বাসাটি রয়েছে সেই বাসাটিও কিন্তু অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। এখানকার যে যারা কর্মরত আছেন সরকারি কর্মকর্তা কর্মচারী, তারা আসলে তাদের যে অ্যালটকৃত বাসা সেটার বাইরের যে বর্ধিতাংশ সেখানেই কিন্তু এই বাসাটি নির্মাণ করা হয়েছে এবং সেই যে গ্যাস লাইনের সংযোগটি সেটিও কিন্তু অবৈধভাবেই নেওয়া হয়েছে বলে এখানকার মানুষ আমাদেরকে জানিয়েছেন। এই অবৈধ গ্যাস সংযোগের ফলেই কিন্তু এরকম একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ছিল শেরেবাংলা নগরে দগ্ধের ঘটনা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।
আগারগাঁ থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আবু সাইদ নিশান। নারায়ণগঞ্জে আগুনে পুড়ে গেছে একটি মার্কেটের 30টি দোকান। ভোর 5টায় নগরীর নতুন পালপাড়া এলাকার সমীরকর মার্কেটের হোসিয়ারি ও নিটিংয়ের দোকানে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই সূত্রপাত। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তবে পুড়ে ছাই হয়ে গেছে বিপুল মালামাল। খাল দখল, বিল ভরাট আর গায়ে গায়ে বহুতল ভবন নির্মাণ চলছে প্রকাশ্যে। সম্পূর্ণ আইন বিরোধী হলেও ঢাকায় এই অনিয়মই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় রাজুক থাকার পরও নতুন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু বর্তমান আইনই যেখানে মানা হচ্ছে না, সেখানে নতুন কর্তৃপক্ষ কি পরিস্থিতি বদলাতে পারবে? কতটা কাজে আসবে নতুন আইন? এ অবস্থায় নিয়ন্ত্রক সংস্থার জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। দেখব আলামিন তুষারের প্রতিবেদন। রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা 100 বছর ছই ছই নবী হোসেন একসময়ে যে জমিতে ফসল ফলিয়েছেন সেখানে গেল দশকে দাঁড়িয়ে গেছে একের পর এক বহুতল ভবন। বলছিলেন বালু দিয়ে ভরাট করে জলাভূমিতে নির্মিত এসব ভবন কতটা ঝুঁকিপূর্ণ। ভূমিকম্প দাঁড়া দিলে মন থরথরে কাঁপে ভাঙে পড়ে যায়। দানার জমি আছে, মেশিন লাগাইয়া ডেজার লাগাইয়া একটা সব বোঝা লইছে। জলাধার সংরক্ষণ অথবা ভবন নির্মাণের সব আইনেই খাল, বিল কিংবা ডোবায় ভবন তৈরি অবৈধ। সারা বিশ্বেই জলাভূমিতে বালু ফেলে ভবন নির্মাণে আছে সুনির্দিষ্ট বিধি। তবে বাংলাদেশে এর ব্যত্যয় রোজকার চিত্র। যতই আপনি এখানে ইঞ্জিনিয়ারিং করেন, সেখানে কিন্তু একটা বড় ঝুঁকি থেকে যায়। ভূমিকম্পের সময় ভূমিকম্পের মাত্রা এবং তীব্রতা শুধুমাত্র জলাভূমিতে ভবন হওয়ার কারণে তার তীব্রতা বেশি। এর বাইরেও একই দেয়ালে পাশাপাশি দাঁড়িয়ে পড়া ভবনও হয়তো কেবল এ শহরেই চোখে পড়ে। এসব ঠেকাতে লোকবল সংকটের কথা বলে অসহায়ত্ব প্রকাশ করা রাজুকি আবার সরকারি আবাসন প্রকল্প নির্মাণে ব্যাপক আগ্রহী। দেশের আইন অনুযায়ী 5 তলার উপরে যে কোনো দুটি ভবনের পাশাপাশি কম করে 2.5 থেকে 3 মিটারের ফাঁকা জায়গা রাখার কথা। তবে নতুন করে তৈরি হওয়া এসব ভবনের কোনোটি সেই নিয়ম মানে না। এমন পরিস্থিতিতে নতুন রাজুক অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার, যেখানে স্থাপনা ও নির্মাণ কাজের অনুমোদনে আলাদা কর্তৃপক্ষ গঠন ও জমির পুনর্বিন্যাস থেকে শুরু করে জলাশয় ও প্রাকৃতিক জলাধার সুরক্ষার বিধান রাখা হচ্ছে। তবে প্রশ্ন, বিদ্যমান আইনের প্রয়োগে যেখানে ব্যর্থ, সেখানে নতুন কর্তৃপক্ষ আর আইন কতটা কাজে আসবে? রাজুকি তো কাজ করছে না, রাজুকি তো অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে। কোনো মনিটরিং দেখতেছি না আমরা। মূলত হচ্ছে তাদের আগ্রহ এবং দুর্নীতি, এইটাকে যদি আমরা তার মূল যদি আমরা সরাতে না পারি, তাহলে যতই আইনি সংস্কার করা হোক কাজ হবে না। কেবল আইন তৈরি নয়, বরং আইন মানতে বাধ্য করতে নিয়ন্ত্রক সংস্থার সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। কারা বিল্ডিং কোড না মেনে ভবন বানায়, পুরো বিষয়টি আসলে তদন্ত হওয়া উচিত শ্বেতপত্রের মাধ্যমে, যার মাধ্যমে পুরো চক্রটা বেরিয়ে আসবে। মনিটরিং করেন কালকে থেকে যেন কেউ অবৈধভাবে রাজুকের প্ল্যানের বাইরে যেন কেউ করতে না পারে। যদিও নতুন অধ্যাদেশে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের রাজুকের সঙ্গে সংযুক্ত চুক্তি কিংবা শেয়ারে যুক্ত থাকার নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রাজুকের হিসাব অনুযায়ী ঢাকার ৭৪% ভবনই নকশা বহির্ভূতভাবে নির্মিত। এ অবস্থায় কতটা নিরাপদ নগরবাসী? এই মুহূর্তে রাজধানীর বনশ্রী এলাকায় আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা এই মুহূর্তে যেখানটায় দাঁড়িয়ে আছি, এটি কিন্তু ঢাকা দক্ষিণ সিটির অংশ এবং ধীরে ধীরে এখানে কিন্তু শহর বাড়ছে। আমি যদি আরও স্পেসিফিক করে বলি, আমরা রমনা থেকে কিন্তু প্রায় মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার দূরে আছি এবং এখানে একটা সময় কিন্তু জলাভূমি ছিল এবং ধীরে ধীরে বালু ফেলে আমরা আসার পথে কিন্তু দেখছিলাম যে পাশেই কিন্তু বালু ফেলা হচ্ছে এবং যেই ড্রেজিং করে নিয়ে এসে পাইপ দিয়ে বালু ফেলা হচ্ছে এবং সেই বালুর উপর একের পর এক এরকম ভবনগুলো দাঁড়িয়ে যাচ্ছে। আমরা যদি দর্শক একটু মনে করিয়ে দিই, 1985 সালে মেক্সিকো সিটিতে একটি ভয়াবহ ভূমিকম্প হয় 8.1 মাত্রার এবং সেই ভূমিকম্পে প্রায় 10,000 মানুষ কিন্তু মারা যায় এবং 30,000-এর বেশি আহত হন এবং 2.5 লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েন। এবং পরবর্তীতে যেটা বেরিয়ে আসে যে মেক্সিকো সিটির সেখানে আসলে নরম মাটির উপরে, অর্থাৎ এরকম বালু ফেলে তার উপরে ভবনগুলো বেশিরভাগই নির্মিত হয়েছিল। পুরো সেই শহরটি সেভাবেই গঠিত হয়েছিল, যার কারণে কিন্তু এমন ভয়াবহ দুর্ঘটনার মধ্যে, সেরকম পরিস্থিতির মধ্যে মেক্সিকো পড়তে হয়েছিল।
এবং সেই জায়গার সাথে যদি তুলনা করা হয় আমাদের দেশে যেভাবে বিল্ডিং কোডকে আসলে ভায়োলেট করে একের পর এক এরকম জলাভূমিতে বড় বড় বিল্ডিং উঠছে, যেখানে সাধারণ নিয়ম অনুযায়ী জলাভূমিতে 5 থেকে 6 তলার উপরে ভবন নির্মাণে কিন্তু তেমনভাবে নিয়ম নেই। সেই জায়গা থেকে কিন্তু যখন এইভাবে একের পর এক ভবন উঠে চলেছে, তেমন যে ভূমিকম্প বিশারদ যারা রয়েছেন তারা আসলে যেমনটা ভাবছেন বড় মাত্রার ভূমিকম্পের একটা সংখ্যা কিন্তু আমাদের রয়েছে, সেই জায়গা থেকে যদি চিন্তা করা যায় তেমন কোনো ভূমিকম্প হয়ে গেলে আমাদের অবস্থা যে মেক্সিকো সিটির মতো হবে না সেটা কি বলা যায়? তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এই যে এখান থেকে ভূমিকম্প বা এই ধরনের যে রাজুকের যে অনিয়মগুলোর কারণে আমাদের জীবন, আমাদের নাগরিকদের জীবন ক্ষয়ক্ষতির মধ্যে পড়ছে তার সবশেষ তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে 2025-26 শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী শাকির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের স্নাতকের যে ভর্তি পরীক্ষা অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার বাণিজ্য অনুষদের অধীনে আজকে এই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। 11টায় শুরু হয়েছে এবং 12:30টায় এই পরীক্ষাটি শেষ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলোতে যারা ভর্তি হবেন তারা কিন্তু এই পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হবেন। আর এই অনুষদে অর্থাৎ ব্যবসায় শিক্ষা অনুষদে কিন্তু 1050টি আসন রয়েছে, যেখানে শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন 34,000-এরও বেশি শিক্ষার্থী। সেই হিসাবে প্রতিটি আসনের বিপরীতে প্রায় 33 জন করে পরীক্ষার্থী কিন্তু লড়ছেন, অর্থাৎ পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। আর সব মিলে এটি একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক পরীক্ষা। অন্যান্য যে বিভাগগুলো রয়েছে বা অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলোর মধ্যেই কিন্তু এই ইউনিটের যে পরীক্ষা সেটিকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীরা সকাল থেকে ক্যাম্পাসে এসেছেন এবং তাদের অভিভাবকরা শিক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশ করার পর তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন সন্তানের জন্য। 12:30 নাগাদ এই পরীক্ষাটি শেষ হবে। পাশাপাশি যেটি বলছিলাম যে 1050টি আসনের বিপরীতে 34,000 শিক্ষার্থী কিন্তু আজকের এই পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। যথারীতি যে প্রক্রিয়াটি রয়েছে অর্থাৎ এমসিকিউ পাশাপাশি যে লিখিত অংশ রয়েছে, বর্ণনামূলক লিখিত অংশের এবং এমসিকিউ সহ এই পরীক্ষাটি মোট 1.5 ঘন্টায় অনুষ্ঠিত হবে। 12:30 নাগাদ পরীক্ষাটি শেষ হবে। শিক্ষার্থীরা হয়তো পরীক্ষা দিয়ে যখন বের হবেন তখন তাদের প্রতিক্রিয়ার মাধ্যমে আসলে পরীক্ষার প্রশ্ন কেমন ছিল পাশাপাশি আনুষঙ্গিক যে বিষয়গুলো সেগুলো জানতে পারবো। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা ইউনিটের যে ভর্তি পরীক্ষা তার সর্বশেষ খবরাখবর। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রংপুরে এক মতবিনিময় সভায় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন উপদেষ্টা। প্রফেসর ইউনূস কিন্তু সবসময় বলছেন যে এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা তিনি কিন্তু সবসময় গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে তো চিফ ইলেকশন কমিশনারও মিটিং করছেন এবং স্ট্র্যাটেজি নির্ধারণ হচ্ছে। হোম মিনিস্ট্রির যে অ্যাডভাইজার আছেন আমার বন্ধু, উনিও পরিকল্পনা করছেন। আমি আশা করি যে আমরা সবাই আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যেতে পারবো। Thai Aluminium. The better is now the best. সময় সংবাদে আরও থাকছে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও উত্তেজনা, রাতভর সেনাদের ব্যাপক গোলাগুলি, পাল্টাপাল্টি দোষারোপ। নেই হতাহত, আটকা পড়েছে ঔষধবাহী শত শত ট্রাক। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। এবার বাণিজ্যের সংবাদ। আস্থা ফেরেনি পুঁজিবাজারে, তবুও 5 ব্যাংকের পর এবার বন্ধ হতে যাওয়া 9 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা করছে সরকার। এমন নীতি বহির্ভূত সিদ্ধান্তে সাধারণ মানুষের ওপর করের চাপ বাড়বে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। সেলিয়া সুলতানের রিপোর্ট। 2010 সাল ছিল শেয়ার বাজারে সবচেয়ে উত্তেজনার নাম। বাজারের ঊর্ধ্বগতির পারদে তাল মেলাতে মানুষ সম্পদ বন্ধক আর গয়না বিক্রির টাকা নিয়ে আসে পুঁজিবাজারে। শেষ পর্যন্ত সর্বস্ব হারিয়ে পথে বসে অনেক বিনিয়োগকারী। তথ্য বিশ্লেষণে দেখা যায় মোট 16,894 কোটি টাকার মার্জিন ঋণ দেওয়া হয়। মোট ঘাটতি 10,500 কোটি টাকার বেশি। এমন অবস্থায় সমপরিমাণ টাকা প্রণোদনা মডেল চালু করে সরকার।
একইভাবে বাজার ফেরাতে 15 বছর পর আবারও শেয়ার বাজারে 5 ব্যাংকের পর বন্ধ হতে যাওয়া ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ বিনিয়োগকারীদেরও ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছে সরকার। অ্যাকাউন্টিং প্রসিডিউর অনুযায়ী এই শেয়ারগুলো জিরো হওয়ার কথা। বাংলাদেশ ব্যাংক সে কাজটাই করেছে। অনেকের কাছে, সাধারণ মানুষের কাছে এটা অমানবিক বলে বিবেচিত হতে পারে, কারণ তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্র আবার এই বিষয়টি, সরকার এটাকে অ্যাড্রেস করেছে। একই ঘটনা এনবিএফ এর ক্ষেত্রে ঘটতে পারে। ক্ষতিপূরণের আর্থিক মূল্য যত ক্ষুদ্রই হোক, আর্থিক খাত বিশ্লেষকদের মতে এমন চর্চা শেয়ার বাজার দেখভালের দায়িত্বে থাকা নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা চাপা দেয়া। যে কোনো মার্কেট ফল করার পিছনে রেগুলেটরও দায়িত্ব আছে এবং রেগুলেটর শুড বি পানিশড। শুধুমাত্র ইনভেস্টররা না, শুধুমাত্র কোম্পানি ওনাররা না, ইভেন দ্য রেগুলেটর শুড অলসো বি পানিশড। এবং ওইটা হলে কিন্তু দেখবেন এই সমস্ত জিনিসপত্র কমে যাবে। এনবিএফআই এর অবসায়নের এই পদক্ষেপে সরকারি কোষাগার থেকে অন্তত 10 থেকে 12,000 কোটি টাকা খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ঘাটতি বাজেটের দেশে ক্ষতিপূরণের এই অর্থ দিতে হবে কোনো খাত থেকে কাটছাঁট করে, অথবা কর থেকে, অথবা টাকা ছাপিয়ে, যার মূল্য বৃহৎ অংশের মানুষের যাপিত জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষা যেতে পারতো, হেলথে যেতে পারতো, আপনার ডেভেলপমেন্ট বাজেটে যেতে পারতো। এটা তো এই টাকাটা তো একটা ইকোনমিতে কোনো মানে পাপের শাস্তি সাধারণ জনগণ পাচ্ছে। নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নের আওতায় আসছে ফার্স্ট ফাইন্যান্স, আবিবা ফাইন্যান্স, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স লিমিটেড, প্রিমিয়ার লিজিং, ফার ইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স। এছাড়া আরও 11টি দুর্বল প্রতিষ্ঠান চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী শুক্রবার মধ্যরাতে চামান ও স্পিন বোলদাক সীমান্তে হঠাৎই শুরু হয় গোলাগুলি। রাতভর গুলি ছুঁড়তে থাকে দুদেশের সেনারা, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তালেবান মুখপাত্রের অভিযোগ, পাকিস্তান প্রথমে কান্দাহারের দিকে হামলা চালায়, অন্যদিকে আফগান বাহিনী আগে গুলি ছোড়ে বলে দাবি করেছে ইসলামাবাদ। এদিকে সীমান্তে আটকা পড়েছে ওষুধের শত শত ট্রাক। প্রায় $20 কোটি ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এন্ডোস্কোপির পর চিকিৎসকদের পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও পেছালো লন্ডন যাত্রা। মেডিকেল বোর্ডের সবুজ সংকেতের অপেক্ষা। বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ, আগারগাঁওয়ে অন্তঃসত্ত্বা নারী সহ একই পরিবারের 8 জন দগ্ধ, নারায়ণগঞ্জে পুড়ল আরও 4 জন। সবার অবস্থায় আশঙ্কাজনক। দানার জমি আছেন যে বালু সব বোঝালে এই বালু ফেলাই দেয় না, 10 তলা 8 তলা হচ্ছে। খাল বিল দখল ভরাটে বিপদ বাড়ছে রাজধানীর। রাজুক থাকার পরও নতুন কর্তৃপক্ষ গঠনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন তাজিন খন্দকার। আলিফ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।